অন্যায়ভাবে প্রাপ্তির জন্য করেছে, সেটা ঠিক আছে। ওটা সাবজেক্টিভ হয়ে গেলে হবে না। অবজেক্টিভ হলে কিন্তু পার পেয়ে যাবে। আর এটা যদি বন্ধ হয়ে যাবে, বিচার বিভাগ কলাপস করে যাবে। আর বিচারকের স্বাধীনতার এটা একটা পার্ট কিন্তু। ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস শেষ। এখন আমি দেখতেছি বিভিন্ন নেতার বিভিন্ন জায়গা থেকে ইউটিউব বাই করতেছে। আমার কাছে খবর আছে, আমাকে একজন আওয়ামী লীগের নেতা বলল, "অপেক্ষা করেন, কমপক্ষে ১০০ ইউটিউব বাই করতেছে।" তার মানে ভবিষ্যতে কি হবে? সমস্ত মিডিয়া জগতে আওয়ামী লীগের ইউটিউব দাঁড়ায় যাবে। মুইজ্জু, ওই যে সুনাকা খালি একটা বন্ড, একটু টান দিচ্ছে মাত্র। কাজেই আমি হঠাৎ করে খুব বিপ্লব করতে পারি। কিন্তু টিকে থাকার প্রশ্নে কিন্তু আমার আর্থসামাজিক অবস্থান দেখতে হবে। চায়না আমাকে সাহায্য করছে মালদ্বীপকে। কিন্তু আমাকে দেখতে হবে যে মৌলিক সাহায্যগুলো আমার কে করতে পারে। আন্তর্জাতিক বিশ্বে যখন কোন দেশের রাষ্ট্রপতিকে সম্মান দেওয়া হয়, আপনাকে ধরে নিতে হবে ওই দেশের সাথে আপনার বিশ্বের সম্পর্ক স্থাপিত হয়েছে। এবং কাকতালীয়ভাবে দেখেন তো, প্রফেসর ইউনূস তো অনেক বড় মাপের লোক, তাকে চিনে সবাই এবং আমেরিকার পুরস্কারপ্রাপ্ত লোক কংগ্রেস। হোসেন মোহাম্মদ এরশাদ বিভিন্ন সময় গিয়েছিলেন হোয়াইট হাউসে এবং সেখানে বক্তব্য দিয়েছিলেন। দেখেন এই ভিডিওটা এখন আপনার সেকেন্ড। এখন রিগেন কেন তার সাথে কথা বললেন? কেন সেখানে বক্তৃতা দিল সে? বাংলাদেশ থেকে কোন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ একমাত্র ব্যক্তি যে হোয়াইট হাউসে রিগেনের সাথে বক্তৃতা দিচ্ছে। কিন্তু তিনি ছিলেন কিন্তু সামরিক বলের লোক। খেয়াল করবেন। দ্বিতীয় কথা হলো বাইডেন দাওয়াত দিয়েছে কাকে? চিফ অ্যাডভাইজারের দেন। মূলত দিয়েছে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকার সম্মানিত ব্যক্তি। উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কারণ তাকে সর্বোচ্চ খেতাব দেওয়া হয়েছে সেখানে। সুতরাং তার ব্যাপারটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হোক বা না হোক, এটা স্বীকৃত পাওয়ার আছে কারা? ডেমোক্রেটিক পার্টি। এখানে ওবামা, খেয়াল করবেন, হিলারি ক্লিনটন, একটা ব্লক তো আছে এখানে। সুতরাং আমি এই দাওয়াতটাকে আমি খুব বেশি বড় করে দেখব না। আমি দেখব যে তার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং আমেরিকার ইতিহাসে ইউনূস সাহেব হচ্ছে একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব। এবং তাকে সম্মান দেওয়া মানে আমেরিকার সম্মান দেওয়া। এবং যেকোনোভাবেই যান না কেন, ইউনূস সাহেবের সম্মান কিন্তু কোনো অংশে কম না। বর্তমান বিশ্বে যে কজন নোবেল লরিয়েট আছে, এদের মধ্যে সবচেয়ে আলোচিত চরিত্র ডক্টর ইউনূস। অন্যরা আছেন কিন্তু আলোচনার মধ্যে নেই। বিশেষ করে শান্তি পুরস্কার যারা আছেন। সেই ক্ষেত্রে আমরা গর্বিত যে উনি একটা গেছেন, কথা বলবেন এবং আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে ভূ-রাজনীতিগত যে ব্যাপার ঘটতেছে, বিশেষ করে যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উনি প্রেসকে বলেছে যে বে অফ বেঙ্গলকে নিয়ে চায়নারও স্বার্থ আছে, ভারতেরও আছে, আমেরিকারও আছে। খেয়াল করবেন কিন্তু। সুতরাং আমি কিন্তু যেহেতু এখন সে চিফ অ্যাডভাইজার, আমি সবকিছু দেখব রাজনৈতিকভাবে। ব্যক্তিগত সম্পর্ক থাক, অসুবিধা নেই। গেল এটা। দ্বিতীয় কথা হলো, আমি আমার ছোট ভাই তারেক যে কথাগুলি বললেন, আমার খুব হৃদয় রক্তক্ষরণ হচ্ছিল। তারেকের মতন ডেডিকেটেড লোক। আমি দেখেছি তাকে, আমি তোকে তাকে চিনি না, কিন্তু আমি তাকে ফেসবুকে এই মানে ডিজিটাল ওয়ার্ল্ড আমি তাকে দেখেছি বিভিন্নভাবে। অত্যন্ত ত্যাগী, সাহসী এবং বলতে পারেন নিজের স্বার্থ কখনো দেখে না। তার সম্পর্কে আমি যাকে জিজ্ঞেস করেছি আমাকে এক কথাই বলেছে যে তারেক ব্যতিক্রম। এবং তারেক যে পার্টিটা করতেন সেই পার্টির সবাইকে কম বেশি আমি চিনি। আমার সাথে কথা হতো সবার। আমাকে এক কথাই বলেছে, ভালো। কিন্তু এই তারেকের মনে যে দুঃখটা, আমরা যারা কথাগুলি বলতেছি এখানে, পলাশ চৌধুরী যে কথা বলল, হাসনাত আলী যে কথা বলল, মাহমুদ যে কথা বলল, আমাদের কথাগুলি কিন্তু ভিন্ন ভিন্ন সুরে কিন্তু কনক্লুশন কিন্তু সবার একই। সেটা হলো আমরা একটা শক্তিশালী সরকার চাই। আমরা তার হাতকে শক্তিশালী করতে চাই। যদি সেই আমাদের এই কথাগুলি সে না বুঝতে পারে বা কোনো কেয়ার না করে, আমরা সমালোচনা করব। কারণ আমরা তো বলেছি আমরা আপনাকে চাচ্ছি। এবং আপনি যদি শুনেন এই যে হাসনাত আলী যে কথাগুলি বলল রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে, একজন অধ্যাপক চিৎকার করে বলতেছে এটা। এগুলো যদি কানে না যায়, আমরা সমালোচনা করব। পলাশ যদি আশাবাদী, আমিও আশাবাদী। আশাবাদের ভিন্ন ভিন্ন লাইন আছে কিন্তু। এখন তারেক যে কথাগুলি বলল, তারেকও আশাবাদী। কিন্তু তারেকের মনে যে দুঃখের ক্ষত সৃষ্টি হয়েছে, এটা কে দূর করবে? এর দায়িত্ব তো জাতির। আমি তো তারেকের সাথে একমত। পাশাপাশি আমি তারেক একটা কথা বলবো, ইদানিং তারেক একটা কোটেশন দেয় সব জায়গায়। আমি শুনি সেটা হলো সরল বিশ্বাস। এটা কিন্তু আইনের ভাষা।
আমি লর্ড সাবস্ক্রিপ্টর বলছি। এটার উপরে কিন্তু আমাদের গবেষণা করতে হয়েছে। আমারও প্রশ্ন ছিল সর্ববিশ্বে রায় দিবে কেন? ব্যাপারটা তা না কিন্তু। ওখানে কত টেস্ট থাকে কিন্তু। টেস্ট ইজ অবজেক্টিভ। সরল বিশ্বাসের টেস্টটা কিন্তু সাবজেক্টিভ না, অবজেক্টিভ। আমি যে সরল বিশ্বাসের রায়টা দিলাম, কিসের ভিত্তিতে দিলাম? এখানে প্রমাণ করতে হবে বিশ্বাস সরল ছিল, আমার ভিতরে কোনো ম্যানস্টেজ ছিল না। আমি ওই চিন্তা করি নাই। ফ্যাক্টস অ্যান্ড ফিগার যা পেয়েছি, সেই ভিত্তিতে আমার বিশ্বাস হয়েছে। এখানে আমার কোনো প্রাপ্তি ছিল না। এগুলো প্রমাণ করতে হবে কিন্তু। টেস্ট ইজ অবজেক্টিভ বলছি আগে। আইনের ক্ষেত্রে কিন্তু আইন রায় কিন্তু সোজা না। কাজে আমি যে সরল বিশ্বাস কালকে উঠাই দিই, তারেকের কথা মতো, পরশুদিন জুডিশিয়ারি কলাপস হয়ে যাবে কিন্তু। কোন বিচারক রায় দিতে পারবে না। এগুলি কিন্তু একদিনে সৃষ্টি হয় নাই। শত, শত বছরে সৃষ্টি হয়েছে। সুতরাং তারেকের মনে ক্ষোভ আছে। হ্যাঁ, কথা আছে। এই এই যে কি সরল বিশ্বাস যখন সাবজেক্টিভ হয়ে যায়, সেখানেই সমস্যা। তৃতীয় বিশ্বের সাবজেক্টিভ, বাংলাদেশ সাবজেক্টিভ হয়ে গেছে। এখন তারেক বলবে সরল বিশ্বাসের নামে যে ধরনের জালিয়াতি চলছে, এটা বন্ধ করা উচিত। এবং তিনি বলবেন, চিফ জাস্টিসকে অনুরোধ করলাম, এই সরল বিশ্বাসে যে মিসইউজ করা হচ্ছে না হয়। সরল বিলুপ্তি তো প্রশ্ন ওঠে না। এটা থাকবে যে পার্ট অ্যান্ড পার্সেল অফ জাজমেন্ট। ওই জায়গাটা আমি তারেকরে বলবো একটু খেয়াল রাখতে যে আমরা মিসইউজ যাতে না হয়। তারেকের ক্ষমতা, তারেক বিচারপতি, তারেক রায় দিবে। তারেকের জাজমেন্ট একটু ভুল হইতে পারে। বিশ্বাস করছে ঠিক আছে। কিন্তু সে জাজমেন্ট চ্যালেঞ্জ করতে পারে একজন। কিন্তু আমি তারেককে কিন্তু সুরে সরাতে পারব না। যদি প্রমাণিত হয় তারেক অন্যায়ভাবে প্রাপ্তির জন্য করেছে, সেটা ঠিক আছে। ওটা সাবজেক্টিভ হয়ে গেলে সর্বনাশ। অবজেক্টিভ হলে কিন্তু পার পেয়ে যাবে। আর এটা যদি বন্ধ হয়ে যাবে, বিচার বিভাগ কলাপস করে যাবে। আর বিচারকের স্বাধীনতার এটা একটা পার্ট কিন্তু। ইন্ডিপেন্ডেন্স জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ জাজেস। শেষ। তারেকের কথাগুলো সার্বিক প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছিল, আমি অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম, সবার উপরে, সবার উপরে। এটা পলাশ ভালো বলতে পারবে, কারণ চলচ্চিত্রের সাথে জড়িত আছে। সেটা হলো ওইখানে নায়ক উত্তম কুমার, তার পিতা হচ্ছে ছবি বিশ্বাস। তো ছবি বিশ্বাস আদালত দ্বারে বলতেছে মিথ্যা বিচারের রায় শাস্তি পেয়েছে 12 বছর। সে বলতেছে জাজকে, আজকে মুক্তি পেলাম, কিন্তু ফিরিয়ে দাও আমার সেই 12টি বছর। এই যে বিচার হয় নাই বলে আজকে শাস্তি পেলাম, ফিরিয়ে দাও। ওই সময় কিন্তু কথা অর্থ বুঝি নাই। পরে বুঝেছি, আজকে আর বেশি বুঝলাম তারেকের কথা শুনে। তারেকের জীবনে যা কিছু চলে গেছে, চলে গেছে। সামনে আসাটা কি? তারেক কিন্তু আশা, নিরাশার ভিতরে কিন্তু আলো খুঁজতেছে এবং সে আশাবাদী। এই সরকার ভুল করলেও প্রতিবাদ করব, কিন্তু আমরা সরকারের পতন চাই না। ভুল জায়গায় সে ঠিক বলে, যেটা পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বললেন এবং যেটা হাসান আলী বলতে সবাই বলতেছেন। এইখানে কিন্তু আমাদের দ্বিমত নেই। দ্বিমত হচ্ছে সরকারের কর্মকাণ্ডে যে বিভ্রান্তি দেখা দিয়েছে, যে স্বজন প্রীতি ভাব দেখা দিয়েছে। আবার বলতে পারেন যে সোজা ভাষায় বলি যে, যে সরকারটা পতন হলো, এটা তো টের পাচ্ছে না। টের পাওয়া যাচ্ছে না। আমি তো আগে বলছি, আমি গত পরশু গিয়েছিলাম সচিবালয়ে, একটা আমার চাচার সাথে গেলাম। আমি গেলাম আগে। আমি সেখানে একাধিক সচিবের সাথে কথাবার্তা বললাম, পরিচিত দেখলাম, সব আসলো। আমি কিন্তু একটা ভাব দেখতেছি যে সরকারটা যে পতন কখন হলো আমি বুঝতে পারতেছি না। এই যে আমি বুঝতে পারতেছি না মানে, অর্থাৎ যাদের পতন হলো, যাদের পতন হলো তাদের কিন্তু তারা পতিত হয়েছে, কিন্তু তাদের সমাধি হয়নি। এই যে আওয়ামী লীগের পতন হচ্ছে, কথা ছিল বিপ্লবের পরে, বিপ্লবের পরে কথা ছিল আওয়ামী লীগ অন্তত ১ বছর মাথা তুলে দাঁড়াতে পারবে না। মাত্র ১৫ দিন পরেই কিন্তু মাথা তুলছে। ক্যাসেট বেরিয়ে গেছে স্বয়ং শেখ হাসিনার। এখন আমি দেখতেছি বিভিন্ন নেতার বিভিন্ন জায়গা থেকে ইউটিউব বাই করতেছে। আমার কাছে খবর আছে, আমাকে একজন আওয়ামী লীগের নেতা বলল, অপেক্ষা করেন, কমপক্ষে ১০০ ইউটিউব বাই করতেছে। তার মানে ভবিষ্যতে কি হবে? সমস্ত মিডিয়া জগতে আওয়ামী লীগের ইউটিউব দাঁড়ায় যাবে। তাইলে কথা কি দাঁড়ালো? এটা কেন হচ্ছে? এটা এইজন্যই হচ্ছে, যেহেতু বিপ্লবের পরে একটা অবিপ্লবী সংস্কারমূলক সরকার ক্ষমতায় আসছে। যাদের হাতে বিপ্লব নিরাপদ না। ডক্টর ইউনূসই মাত্র একমাত্র শক্তি না দিতে। ইউনূস তো উপরে থাকে, মাথা। এখন মাথা দিয়ে মাথার হাত পা কি আছে? এই যে বললেন ইলিশ মাছ খাওয়াবে, যিনি বলেছেন, এখন তারা নিয়ে আসেন তো। এই ফালতু কথাটা কে আর বলছে সে? ব্যবসা বাণিজ্য রীতি ভিন্ন কিন্তু। ট্রেড কমার্স ভিন্ন জিনিস। আজকে পররাষ্ট্র সচিব তো বলতেছে
আমরা জয়শঙ্করের সাথে বসবো, কথা বলবো, আমরা চাবো সম্পর্ক থাকতে। আমি কথা বলেছিলাম, আজকে আবার বলতেছি, তারেকে শুনতে হবে এটা কিন্তু। ভারত বিরোধী কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে কিন্তু সমন্বয়করা। ঘুম নাই। কিন্তু আজকে এই ভারত বিরোধী বক্তব্য দিয়েই কিন্তু দুজন সচিব উপদেষ্টা হয়েছে সমন্বয়কে। একদম কি তথ্য সম্প্রচার। আমি বলেছিলাম ভারতীয় সিনেমা আকাশ চলচ্চিত্রটা কিন্তু ভারতের দখলে আমাদের। এবং এই চলচ্চিত্রের যে নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের সমাজের উপরে অত্যন্ত ভয়ঙ্কর। তাহলে আসিফ যিনি আছেন, বললাম তোমার তো অনুরোধ রইল, হয় তুমি এই সংস্কৃতির যে অশক্তিটা আছে বাতিল করো, অথবা ভারতকে তুমি বলো আমাদের চ্যানেল তোমাদের এখানে যাবে। যদি পারো ভালো, নাহলে আমি মনে করবো যা লাউ তাই কদু। আমি কিন্তু কথাই বলি না, কথা কাজে মিল থাকছে। যারা ভারত বিরোধী কথা বলতেছে তাদের একটা অংশ হলো আমি ভারতকে ভালোবাসি, এটা এক জিনিস। আরেকটা অংশ হলো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমি দেখবো বাস্তবে কোথায় আমার সম্পর্কটা টিকানো যায়। এটা ভূ রাজনীতি। আমি জোর দিয়ে বলে এখনো বলতেছি আমি একটা স্যান্ডউইচ কান্ট্রি, কিন্তু আমার এদিকে ঘর এদিকে ভারত, আমি মাঝখানে আছি এইভাবে স্যান্ডউইচ। বে অফ বেঙ্গল সেটাও কিন্তু ভারতেরই, ওই যে বললেন আন্দামান নিকোবর। এই অবস্থার ভিতর দিয়ে আমার শক্তি কি? আমার জনগণ, আমার বিশ্বাস, আমার হোমোজেনিটি, এটা আমার শক্তি, আমার ন্যাশনাল পাওয়ার। আমার ন্যাশনাল পাওয়ারটা কি ডিফেন্স নির্ভরশীল? আমার ন্যাশনাল পাওয়ার কি খুবই স্ট্রং? রিসোর্স আছে কিন্তু আমার এক্সপ্লোটেশন নেই। আমার এখন করতে হবে। আমার যা কিছু আছে সেগুলোকে গুছাতে হবে। আবার ওভারঅল ন্যাশনাল পাওয়ার কিন্তু কোথায় আছে? যখন মন্ত্রী হয়ে যাবেন, ক্ষমতায় বসবেন, একদম মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু। ওখানে এই কথা বলতে পারবেন না আমি ভারতকে ভালোবাসি না, আমি ভালোবাসি না। কিন্তু আপনি যে বাসেন না, আপনি বলেছেন, আমি তারেককে বলবো এখনো। তারাই বুকতে দিচ্ছে তো। অসম চুক্তি করা হয়েছে আমি জানি না। এখন সরকার তো পাওয়ার আছে। তারা এক বিপ্লবী সরকার, তারা বলে দেব অসম চুক্তি এতটা হয়েছে। আর তারাও যদি না বলে তাহলে তারেক কোথায় যাবে? আমরা কোথায় যাবো? তাহলে কেন বললেন? আমি বলেছিলাম ২৬ লক্ষ লোক ভারতের এখানে চাকরি করে। আমি বলেছিলাম আসিফ নজরুল, আপনি বলেছেন ওই ওদেরকে বেকার, আমাদের বেকার এই মুহূর্তে ২৬ লক্ষ আছে, ওদের বিদায় করেন। উত্তর নাই। তাহলে মিথ্যা তথ্য দিয়ে কিন্তু আপনি জনমত সৃষ্টি করছেন। মিথ্যা তথ্য কিন্তু সম্পর্ক বিনষ্ট করে। সঠিক তথ্য দেন, কোথায় হারছেন? কোথায়? হ্যাঁ, যেখানে শেখ হাসিনা নিজেই বলেছে, এত দিলাম কি পেলাম? মূল্যবান কথা বলছে সে। তার মানে অনেক দিয়েছি। স্বীকার করছে সে। এখন কথা হলো কোথায় দিয়েছে? চিফ অ্যাডভাইজার বলেছিলেন, যদি ভারত যদি শান্তি, আমরা শান্তি থাকলে উত্তর ভারত থাকবে, মায়ানমার থাকবে। এটা কথার কথা বলছে। এটাকে নিয়ে ফেসবুক ওয়ার্ল্ডে দেখা গেল উনি এমন কিছু বলে ফেলেছেন এটা কেউ বলেনি। এই কথা সব রাষ্ট্রপতিই বলেছে। এই বঙ্গবন্ধু শুরু করে জিয়াউর রহমান, এরশাদ যারাই আছে, খালেদা জিয়া, এটা বলতে হয়েছে, এটা তো ফরেন পলিসি। কারণ এটা দিয়ে অনেকে মনে করলো আমি জয় করে ফেলেছি সব। বোকার সঙ্গে বাস করতেছেন। ভারত বাংলাদেশ সম্পর্কটা কি হবে না হবে এইটার গবেষণার বিষয় আছে, কিন্তু এইভাবে রাজনৈতিক দলের কোনো গবেষণা নেই, কোনো একটি দলের কোনো গবেষণা নেই। এই ফিল্ডে কিন্তু আমি বিচরণ করি, বলতে পারেন আমি এই ফিল্ডে যথেষ্ট গভীর বিচরণ করি। আমি দেখেছি যারা কথাবার্তা বলে ফাঁকা কথা সব। আমি দেখেছি ভূ রাজনীতি বোঝে না যারা কথা বলতেছে। আমি অনেকে জিজ্ঞেস করেছিলাম ভূ রাজনীতি ব্যাখ্যা। এখন প্রশ্ন হলো এই যে উপদেষ্টা বলেছে, ফরেন উপদেষ্টা, যে বে অফ বেঙ্গল নিয়ে চায়নারও স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে, আমেরিকার স্বার্থ আছে। এখন যদি আমরা টের পাই যে ভবিষ্যতে আমেরিকার অতি প্রাপ্তির কারণে, অতি সহজের কারণে তারও প্রাপ্তি আছে, এই এশিয়াতে তার প্রাপ্তি আছে, বঙ্গোপসাগরে আছে কিন্তু। এবং এই প্রাপ্তিটা যদি আমরা দেখি কোনো সময় ফ্লেয়ার আপ হয়ে যায়, এই তার আগে তখন বলবে মানলাম না, কারণ সেটা জাতীয়তাবাদী। এখন জাতীয়তাবাদের সংখ্যা কি? আমি যখন চেয়ারে বসে যাব, রাষ্ট্র চালাবো, আমার কাছে কিন্তু তখন বিষয়টা অন্যরকম। আমাকে কিন্তু জাতীয়, আন্তর্জাতিক, দ্বিপাক্ষিক, আঞ্চলিক সম্পর্ক বজায় রাখতে হবে। আমাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। আমি যেমন হুইমসিক্যালি জিন্নার জিন্নার দিবস পালন করতেছি, আমি হুইমসিক্যালি পাকিস্তানের পতাকা উড়িয়ে দিচ্ছি। একবার জিজ্ঞেস করেন তো পাকিস্তানের সিলেবাসে কি বাংলাদেশের নাম আছে? ভারত পাকিস্তান যুদ্ধ। তো ওরা কি আমাদের মানে? ওদের কীর্তির ২৬শে মার্চ কি আমি অ্যাটাক করেছি না সে অ্যাটাক করেছে? এই যে মুহূর্তের মধ্যে বাঙালি চরিত্র দেখেন তো কি? আমি পাকিস্তানে কম্প্রোমাইজ করবো না তো। তারা আমাকে যা করেছে তারা স্বীকার করেনি। হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক ভালো, মুসলমানদের সাথে যেতে চাই। আমি চাই সম্পর্ক। এবং বলে রাখি আজকে, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার পাকিস্তান গেছিলেন কেন?
উনিও তো গেছিলেন ভারতের সাথে সম্পর্ক সমঝোতা করার জন্য। গেছিলেন তো। এই কথাটা কি ক্যাপসুলকে বলেছেন কোন আমলে? উনিও তো গিয়েছিলেন সম্পর্ক করার জন্য। কিন্তু সম্পর্কটা হয়নি। এখন পাকিস্তানের সাথে আমাদের কি হবে এটা বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। মানে এত বাড়াবাড়ি হচ্ছে পাকিস্তান হাইকমিশন আসলে মনে হয় আমি জয় করে ফেলাইছি। আমি দেখলাম দুঃখ করে বলতেছি আমাদের প্রিয় ভাই উনি বলতেছেন পাকিস্তানের সাথে বাংলাদেশ পারমাণবিক চুক্তি হবে। চিন্তা করেন ইমোশন কথা থাকতে পারে। পারমাণবিক চুক্তি হবে। আমার সে সমর্থ আছে না? পাকিস্তান ভাত পায় না সে আমার কি দিবে? অর্থনৈতিক কথা কি বুঝাবেন আমাকে? অনেকে বলে যে মালদ্বীপ মাথার মতো করবে না। তারেক মাথা নত করতে হবে না, হাত পাইতে ফেলেছে ভারতের কাছে। মুইজ্জু ওই যে সুনাকা ফেলে একটা বন্ড একটু টান দিচ্ছে মাত্র। কাজেই আমি হঠাৎ করে খুব বিপ্লব করতে পারি। কিন্তু টিকে থাকার প্রশ্নে কিন্তু আমার আর্থসামাজিক অবস্থান দেখতে হবে। চায়না আমাকে সাহায্য করছে ভাইয়াকে, মালদ্বীপকে। কিন্তু আমাকে দেখতে হবে যে মৌলিক সাহায্যগুলো আমরা কে করতে পারে। জি। এখন ভারত দেখেন শেষ এই যে করুন বললাম, স্যার। শেষ করুন। আমরা কিন্তু অতি আবেগে চলি। মুহূর্তের মধ্যে বলে ফেলাই এটা হবে সেটা হবে। দরকার নাই। আজকে তারেককে চিন্তা করতে হবে। তারেক তুমি আগামী নেতা কিন্তু। আমরা হয়তো বেশিদিন বাঁচবো না। আমরা হয়তো অনেক আগে চলে যাবো। আল্লাহ তো বাঁচায় রাখুক। তোমাকে ভাবতে হবে হোয়াট ইস বাংলাদেশ? আমার ন্যাশনাল স্ট্রেংথ টা কোথায়? কোথায় আমার দুর্বলতা আছে? কোথায় আমি একটা আমাদের প্রধান সমস্যা হচ্ছে জাতীয় ঐক্যমত্য নাই। এই যে এত বড় আন্দোলন হইলো, কোন ২ টা দল এক হইতে পারতেছে। জামাতের সাথে বিএনপি লেগে গেছে। এই যে জাতীয় অথচ বাংলাদেশ কিন্তু একটা ঐক্যমতের দেশ। এক ভাষা, এক জাতি, হোমোজেনিটি আছে কিন্তু। ঐক্যমত্য নাই। ভারত সুবিধা করছে কে? এই ভারত ঢুকে পড়ে ভিতরে। আমাদের অন্য লাগাই দেয়। আমরাও লাগাই দিই। এই যে রর কথা বলা হচ্ছে, চিৎকার করে ফাটায় ফেলাইতেছে। তো রর লোক তো ধরা পড়ছে অনেক। রর লোক কে? কেন রর কার্যক্রম বন্ধ অনেক? পারছেন? কিচ্ছু করতে পারে। ক্ষমতা বসার পরে আপনারা কি দেখতেছেন? আমাকে টিকে থাকতে হবে। এই টিকে থাকার জন্য কিন্তু এই মুভমেন্ট হয় নাই। যে কারণে আমি বলি, আমি কিন্তু এই অভ্যুত্থানটাকে অন্যভাবে দেখি। আমি কিন্তু ৬ তারিখে বলে দিছিলাম টক শোতে। সেটা হলো আন্দোলনটা ছিল ১ দফার। ওটা হয়ে গেছে যেকোনো কারণে ৯ দফা, আবার ১ দফা। এই আন্দোলনের পিছনে দীর্ঘ সংগ্রাম করছে বিএনপি, জামাত ইসলাম, অপোজিশন দলগুলো। টর্চার কষ্ট তারা পেয়েছে কিন্তু। ছাত্ররা নেমে গেল এবং ছাত্ররা যখন দেখলো জনগণের সমর্থন আছে, এই একটা ফ্লেয়ার আপ হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল। ওই সমন্বয়কেরা এসে গেল। কে হলো? এরপরে আর্মিও তাদের সাথে একমত হয়ে গেল। পরিস্থিতি বিপাকে করে। অর্থাৎ পুরো ঘটনা হয়েছে কি? একটা গড়। আল্লাহ তাআলাই চাইছেন, এখন হবে, হয়ে গেছে। সামনে কারা ছিলেন? এই ছাত্ররা ছিলেন। আল্লাহ যখন যা চায়, উনি কিন্তু একটা পরিণতি নিয়ে যায়। ওইখানে কিন্তু কেউ হাত দিতে পারবে না। কারো ক্ষমতাই নাই। শেষ ইতিহাস করুন। লিখবে। এই আন্দোলনটা শুধু ছাত্রদের ছিল না। যখন চিফ অ্যাডভাইজার বলে, আমি তারেককেই বলতেছি বেশি করে। উনি যখন বলে আমি ছাত্রদের নমিনি, তাদের ক্ষেত্রে দায়ী, তখন বুঝতে হয় উনিও আন্দোলন বুঝে নাই। উনি যেই হোক না কেন, যে মাপেরই হোক, এই টেম্পোটা সে বুঝে নাই। ছাত্রদেরকে সেও দাবিদারি করেছেন। এবং করে কি হয়েছে? আজকে তাদেরও কিন্তু সে কিছুটা বিধ্বস্ত করেছে। মূল্যায়ন হয় নাই কিন্তু। যে কারণে আজকে বিএনপি সমালোচনা করে ওই সমন্বয়কারীরা। জামাত ইসলামের করে। কেন করে? এবং তারেক জিয়ার সমালোচনা যখন করলাম দেখলাম, কেন করলেন? তারেক জিয়া তো বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। বিএনপির দল। এটা সৃষ্টি করেন না তিনি। তারেক জিয়ার পাশে দাঁড়ান দল নিয়ে। আকাশ আর পাতাল। ৪৫ বছর দলটা কিন্তু ধরে রাখছে সে। নেতৃত্ব তার ছিল এখানে। তার সাথে কম্পেয়ার করতেছেন, মুহূর্তের মধ্যে করে দিলেন। সে বাচ্চাদের মতো কথা বলবে। কে বলতেছে? যে এই যে বললাম, এই জিনিসগুলো বাড়াবাড়ি হয়ে গেছে। এগুলো আপনাদের আলোচনা করতে হবে। আমরা চাই দেশটা আগায় যাক। আগানোর পূর্ব শর্তটা কি? ডক্টর ইউনূস আমাদের শক্তি। এই শক্তিটাকে যদি আমরা প্রকৃত শক্তিতে রূপান্তর করতে পারি, সেটার জন্য কি দরকার? ওই যে বললাম, সংবিধানকে অবিলম্বে স্থগিত করে দেন। দ্বিতীয়ত কথা হলো রাষ্ট্রপতি পদে তাকে বসায় দেন। তৃতীয় কথা হলো জাতীয় সরকার গঠন করেন। যদি এটা করতে পারে তাহলে স্থায়িত্ব আছে। তা না হলে প্রতি মুহূর্তে আপনি টেনশনে থাকবেন। সচিবরা থাকবে, এমপিরা ওই উপদেষ্টা থাকবে। কিছুই কাজ হবে না। খালি কথা হবে, বড়, বড় কথা হবে আর ভাষণ শুনবেন। তার চেয়েও শেষ কথা বলে দিই। আমি তার একটা লোকরে বলতেছি। সমন্বয়কারীদের একজন কিন্তু আছে তথ্যমন্ত্রী। কথা বলে রেজওয়ানা। রেজওয়ানা ৫ টা মিনিস্ট্রি আছে। অতিরিক্ত কথা বলতেছে সে, ক্যাবিনেটের পক্ষে সে।
সে যদি কথা বলে আসিফ কি করতেছে, আসিফের উচিত হবে এই পথে নিজে সরে দেওয়া। তথ্য পুরো সম্প্রচার মন্ত্রী তো সেই হবে যে জাতির স্পোকসম্যান, এবং তাকে সেভাবে তৈরি করতে হবে। যদি আসিফ মনে করে এই জায়গাটা আমার জন্য বিব্রতকর অবস্থা, যেহেতু মন্ত্রীটা পাইছে, আমি এখানে থাকতে চাই না, শেষ। কিন্তু কাউকে যদি অযোগ্য করতে হয় এমন জায়গায় বসায় দেন, প্রমাণিত হয়ে যাবে। আমি এখনো বলছি এই ক্যাবিনেটে যারা আছে 3 মাস লাগবে না, অযোগ্যতার নাম রাখে ফেলবে তারা, তাদের কারণে। কিন্তু এখানে ডক্টর ইউনূসের কোনো দোষ নেই। কিন্তু ইউনূসের একটাই অভিযোগ হবে তার বিরুদ্ধে, আপনি কিন্তু এদেরকে নিয়ে আসছেন, বসাইছেন। আপনি লন্ডনতে লোক নিয়ে আসছেন আন্তর্জাতিক সংঘ বিষয়, বাংলাদেশের লোক ছিল তো, এখানে যে বসাইলেন আপনি তাকেই বসাইলেন দেশের রাজনীতি যে বুঝে, মানুষের পাল যে বুঝে। ফরেন মিনিস্টার কি সবাই দিতে পারেনি? পাল যে বুঝে, আমাদের ফরেন স্পোকসম্যানকে আমাদের চিনে না, এখন বই পুস্তক পড়ছে চিনছে সে, এটা হয় না। অনেক জায়গায় কিন্তু আলোচনা হবে হবে, এগুলো আপনাকে মানতে হবে কিন্তু, কারণ আমরা তো ভিক্টিমাইজড, আমরা বলেছি ভিক্টিমাইজড, শেষ করবেন না করলে হবে না। অতএব আমার শেষ কথা হলো, আমি এই 4 জনের সাথে একমত। আমরা দেশটাকে ভালোবাসি, মঞ্জিলে পৌঁছতে চাই, কিন্তু পৌঁছার পথ যেগুলো আছে বাধাগ্রস্ত। এই বাধাগুলো এড়ানোর জন্য বিপ্লবী সরকারের প্রেরণা এখন নাই, আর কারো ভিতর নাই। কিন্তু বিপ্লব ইজ লস্ট, ভেরি বিপ্লব ইজ লস্ট, স্পিরিট নাই এখন আর। যেহেতু নাই, কি করবেন? অবিলম্বে যেটু আছে এটু নিয়ে আগান। আগানের জন্য আবার বললাম, আমার একটাই মডেল, সংবিধান স্থগিত, জাতীয় সরকার, রাষ্ট্রপতি ইউনূস আসবে। এগুলো যদি হয় তাহলে মনে করব অন্তত একটা লক্ষ্যে পৌঁছার জন্য একটা সিঁড়ি তৈরি হবে। এখন পর্যন্ত যেটা আছে লক্ষ্যে পৌঁছে যাবে। ধন্যবাদ।